বাড়ির একজন সদস্য বেশ দুশ্চিন্তায়। বাইরে তুমুল বৃষ্টি, বাতাস ছেড়েছে প্রবল বেগে। আবহাওয়া ভালো না, তার উপর রাতের আধার। দুশ্চিন্তায় রয়েছেন দায়িত্ববান হুঁশিয়ার সাহেব। বাচ্চাদের চিন্তায় কেউই ঘুমাতে চাননি। ঘড়ির কাঁটা 2:45 ছুঁই ছুঁই প্রায়। হুঁশিয়ার সাহেব তাড়া লাগালেন মোস্তফা সাহেবকে। আবার কল দাও, দেখ তো। এই গাড়ির শব্দ শোনা গেল। পৌঁছেছে তন্ময়দের গাড়ি। বাড়ির বাচ্চারা সহি সালামত পৌঁছেছে দেখে সকলেই দীর্ঘশ্বাস ফেললেন। আনোয়ার সাহেব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছে। চিন্তিত চোখ মুখে পা দেখতে বসেছেন মেয়ের। অরুর দুপা ফুলে উঠেছে, বৃষ্টিতে ভিজে আরও দুর্গম অবস্থা। লালচে হয়ে গিয়েছে পায়ের গোড়ালির চারপাশ। আনোয়ার সাহেব কাউকে কোনো প্রশ্ন করেননি কি হয়েছে বা কিভাবে তার মেয়ে পড়েছে। নিজের মেয়েকে তিনি ভালো মতো চেনেন, বরং এই মেয়েটা সহি সালামত বাসায় পৌঁছালে তিনি দুশ্চিন্তায় পড়তেন। বরং মোস্তফা সাহেব বললেন, খুব রাত হয়েছে, এখন ডাক্তার পাওয়া মুশকিল। কাল সকালে আসতে বলবো। তুই ওকে উপরে নিয়ে যা, আর সুমিতা গরম পানি বসাও। আনোয়ার সাহেব মেয়েকে নিয়ে নিজের রুমে হাঁটা দিয়েছেন। সুমিতা বেগম রান্নাঘরে ছুটেছেন পানি গরম করতে। একটু গরম সেক দিলে ফুলা ভাবটা কমতে পারে। মোস্তফা সাহেব বিরক্ত চোখে তাকালেন ছেলের দিকে। মেয়েটাকে এবার দুপা ভেঙে এসেছে, তুই করেছিলি কি? তন্ময় পূর্বে কলি জবাব দিল, ভাইয়া তো সর্বক্ষণ দেখে দেখে রেখেছি, আরও নিজেই এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছিল। এত বড় মেয়েটা। হুঁশিয়ার সাহেব বললেন, তোমাকে পাকামি করতে হবে না, নিজের রুমে যাও। কলি বিষণ্ণ অনুভব করছে। মেজাজ এভাবেই ভীষণ খারাপ। তন্ময় সর্বক্ষণ শুধু অরুর পাশে ছিল, একটুখানি ছাড় পায়নি লোকটা। বাসায় এসে আবারও কথা শুনছে ওই মেয়ের জন্য। কলি চোখ মুখ কালো করে চলে গেল। মোস্তফা সাহেব আনোয়ার সাহেবের রুমের দিকে হাঁটা দিয়েছেন। জাবেদা বেগমও সাথে গেলেন চিন্তিত চেহারায়। মেয়েটার পায়ের কোনো খারাপ অবস্থা না হয়ে যায়। তন্ময়ও তার বাবার মায়ের পেছনে পেছনে এসেছে, দরজার সামনেই দাঁড়িয়ে পড়ল, ভেতরে গেল না। এখনও উজ্জ্বল রুমের অরুর পায়ের দিকে তাকানো বেশ দুষ্কর। ডাক্তার জুবাইর এসেছেন, অরুর পায়ের চেক আপ করে গিয়েছেন। সিরিয়াস ইনজুরি নয়, রেস্ট নিলে সেরে যাবে। ডাক্তার না যেতেই অরু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এসেছে রুম থেকে। ড্রয়িং রুমে কেউই নেই, বাড়ির বাইরে থেকে আওয়াজ আসছে, সকলে নিশ্চয়ই সেখানে। ভালোই হয়েছে, অরুকে ধমকানোর মতো কেউ নেই। সে রান্নাঘরের দিকেই গেল। ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে, গলাটা শুকিয়ে কাটকাট। রান্নাঘরে শুধু শাপলা বেগম, বেশ খুশি দেখাচ্ছে তাকে। মুখমণ্ডল জুড়ে এক অসাধারণ গ্লো ফুটে উঠেছে। অরুর হাসি খুশি মানুষের মনের অবস্থা শুনতে বেশ ভালো লাগে। সে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে করতে বলল, কি হয়েছে মামি, আপনাকে এত খুশি দেখাচ্ছে যে? শাপলা বেগম রুটি ভাজতে ব্যস্ত ছিলেন। অরুর প্রশ্নে মুচকি হাসলেন, তারপর শব্দ করে হাসলেন। অরু আরও উদ্বিগ্ন হলো জানার জন্য কি এমন সুসংবাদ যে শাপলা বেগম এতটা খুশি। অরু বোতল হাতে এগিয়ে গেল, আগ্রহী কণ্ঠে শোধালো, বলো না। বলছি দাঁড়া, রুটি উল্টে নে। অরু অধৈর্য ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কৌতূহল সে নিতেই পারে না, এর জন্য পানিটুকু এখনও গিলতে পারছে না। শুনেই খাবে পানি। শাপলা বেগম ঘুরে দাঁড়ালেন, চারপাশে চোখ বুলিয়ে নিলেন, কেউ নেই। তিনি ধীরে বললেন, খুব শীঘ্রই বিয়ে খেতে চলেছিস। অরু খুশিতে লাফিয়ে উঠল, চোখজোড়া জল জল করছে তার। সত্যি কার? হলেই জানবি নে। এই না প্লিজ বলো, আমি উদ্বিগ্ন মানুষ, না শুনলে ঘুমাতেই পারবো না। শাপলা বেগম ধীরে বললেন, কথা হচ্ছে বড়দের মাঝে কলি আর তন্ময়ের বিয়ে তারিখ ঠিক হবে বলে। কথাটুকু বলে তিনি নিজ মনে হাসলেন। মেয়ের জন্য এমন ভালো এবং আপন ছেলে পাবেন ভাবতেই পারেননি। তাদের তন্ময় তো চাঁদের টুকরো, এই ছেলেকে মেয়ের জামাই পাবেন ভেবেই তিনি উদ্বিগ্ন প্রায়। রান্নাঘরে সে মুহূর্তে ফ্রিজ হাতে কলি ঢুকে মায়ের কথা শুনে সে লুকিয়ে পড়ে। লজ্জায় তার শ্বাসরুদ্ধ করা অবস্থা। বুকে হাত চেপে অন্যায় মুখ লুকালো। যেতে নিয়েও গেল না, দাঁড়িয়ে রইল আরও কিছু শোনার জন্য। অরু নিজের কানকেও তখনও বিশ্বাস করতে পারেনি। হাসি খুশি মুখমণ্ডল মুহূর্তেই আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। বুকটা ধুক করে উঠেছে ক্ষণে ক্ষণে। অস্পষ্ট স্বরে বলল, কি? আরে বাবা, আমাদের কলি আর তন্ময়ের বিয়ের সানাই বাজতে চলেছে খুব দ্রুত।
অরুর হাত থেকে কাঁচের বোতলটা শব্দ করে পড়ে গেল। পড়েছে ঠিকই তার পায়ের উপর। যতটা উচ্চতা অনুযায়ী বোতল পড়েছে, এতক্ষণে অরুর পা ধরে চিৎকার করার কথা, কিন্তু কোনো প্রকার চিৎকার আর্তনাদ তার মুখ থেকে শোনা গেল না। বোতল ভেঙে তার পায়ের পাতা রক্তাক্ত হয়ে গিয়েছে। অরুর বদলে শাপলা বেগম চেঁচিয়ে উঠেছেন। তার চেঁচানোর শব্দে দৌড়ে ছুটে এসেছেন জাবেদা বেগম, পরপর সাবিহা। তখনও অরু ঠাঁয়ে দাঁড়িয়ে বিস্ময়, অবিশ্বাস্য তার মুখশ্রীতে ভেসে। কিছু মুহূর্তের জন্য তার ভেতরে থেকে রুহু চলে গিয়েছে যেমন। আশপাশে কোনো কিছুর ধ্যান নেই। কানে বেজে চলেছে শাপলা বেগমের বলা কথাটি, তন্ময়ের বিয়ে হবে। তারপর সুমিতা বেগমও দৌড়ে ছুটে এসেছেন মেয়ের কাছে। মেয়ের রক্তাক্ত পা দেখে আর্তনাদ করে বসলেন। আয় হায় বলতে বলতে তিনি অরুকে টেনে বুকে নিলেন। জাবেদা বেগম দ্রুত হাতে অরুর পায়ের পাতা থেকে কাঁচের টুকরোগুলো সরাতে ব্যস্ত। রক্তে তার হাতও লাল হয়ে গেছে। আনোয়ার সাহেব স্ত্রীর চেঁচামেচি এবং কান্নার শব্দ শুনে দৌড়ে এসেছেন। কিছু বুঝে উঠবার আগেই মেয়েকে কোলে উঠিয়ে ছুটেছেন রুমের দিকে। মোস্তফা সাহেব আবারও কল করলেন ডাক্তার জুবায়েরকে। এত বড় তাণ্ডব করা অরুকে এখন কেউই শাসন করার মন মানসিকতায় নেই। সবাই আশ্চর্যের শেষ। তন্ময় এবং অয়ন মাত্র বাড়িতে ফিরেছে। তারা গিয়েছিল পুকুর পাড়ে। সকলকে এমন রান্নাঘরে জড়সড় হয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল। তন্ময়ের নজর গেল ফ্লোরে। রান্নাঘরের মেঝে সাবিয়া লালচে চোখ জোড়া নিয়ে বলল, ওর পায়ে কাচের বোতল পড়েছে, খুব। তন্ময় নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সাবিয়ার কথাগুলো বুঝতে যেমন তার সময় লাগলো, পরপর ছুটে চলে গেল। পুরো বাক্যটি শোনার মতো ধৈর্য তার হলো না। পিছু অয়নও ছুটেছে। অরু জ্ঞান হারিয়ে ফেলেছে। জুবায়ের সাহেব কিছুক্ষণ আগেই এসেছেন। অরুর পায়ের অবস্থা দেখে বললেন, হাসপাতাল নিতে হবে। দু পায়ের অবস্থাই বেশ দুর্গম, প্রখরভাবে কেটেছে। বোতলের এক টুকরা কাঁচ ভিতরে ঢুকে গিয়েছে, রক্ত পড়াও কমছে না। আনোয়ার সাহেব মেয়েকে পুনরায় বুকে জড়িয়ে নিলেন। গাড়ির দিকে ছুটেছেন। মোস্তফা সাহেবও গিয়েছেন সঙ্গে। সুমিতা বেগম কাঁদতে কাঁদতে বসে পড়েছেন মেঝেতে। কিছুক্ষণের জন্য মেয়েকে একা রেখে গিয়েছিলেন। এইটুকুন সময়ের মধ্যে একই করে বসলো মেয়েটা। জাবেদা বেগম সুমিতা বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। কিভাবে? গতকাল পায়ের কেমন অবস্থা হয়েছিল, তাকানো যাচ্ছিল না, আর আজ? তিনি কাঁদতে লাগলেন। হাসপাতালের ওয়েটিং রুমে দাঁড়িয়ে তন্ময়, পাশে সাবিয়া এবং অয়ন। মোস্তফা সাহেব ডাক্তারের সাথে কথা বলছেন। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশেই। ডাক্তার জুবায়ের বললেন, যেভাবে বাচ্চা মেয়েটার পায়ের উপর জুলুম করছে, পায়ের না কিছু হয়ে যায়, দেখে শুনে রাখবেন কিছুদিন। কথাবার্তা শেষ করে পেশেন্ট রুমে ঢুকেছে আনোয়ার সাহেব এবং মোস্তফা সাহেব। অয়নও গিয়েছে তাদের পিছু। তন্ময় শুধু দাঁড়িয়ে। সাবিয়া ধ্যান মেরে তন্ময়ের চোখের পানে তাকিয়ে। ওই লালচে চোখ জোড়া একদম ভিন্ন। এই চোখে সে কখনোই তন্ময়কে ব্যবহার করতে দেখেনি। শান্তশিষ্ট তার ভাই আজকে ছন্ন ছাড়া এবং অশান্ত দেখাচ্ছে। এই অসীম পরিবর্তন লক্ষ্য করেছে তার ভাইয়ের মাঝে। এই তন্ময়কে দেখে অদ্ভুত এক যন্ত্রণা অনুভব করছে সে। আলগোছে তন্ময়ের কাঁধে হাত রেখে বলল, দেখতে যাবে না ভাইয়া? তন্ময়ের জবাব এলো না। তাই সাবিয়া তন্ময়ের হাত ধরে নিজের সঙ্গে টেনে নিয়ে গেল। সাবিয়ার টানেও ভেতরে ঢুকলো না তন্ময়। দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। অরুর জ্ঞান ফিরেছিল। ডাক্তার ঘুমের ট্যাবলেট খাইয়েছে। ঘুম ভাঙতে দেরি আছে, তবে ঘুম ভাঙলেই তাকে নিয়ে যেতে চাচ্ছেন আনোয়ার সাহেব। হাসপাতালে রাখবেন না মেয়েকে। ভাইকে বললেন, ভাইয়া, আমি অরুকে নিয়ে ঢাকা ফিরে যাই, আপনারা আরও কিছুদিন থেকে যান। মোস্তফা সাহেব কিছুক্ষণ ভাবলেন। অরুর যা অবস্থা, এখান থেকে মেয়েটা ঘুরতে বা আনন্দ ফুর্তি করতে পারবে না। নিজেদের বাড়ি ঘরে আরও দ্রুত সুস্থ হয়ে যাবে। তিনি বললেন, আচ্ছা থাক, কাল সবাইকে মিলে রওনা হব। আপনার এখানকার ঝামেলা শোধবোধ হয়েছে? সব কিছু মিটমাট করে তারপর ফিরলে ভালো হয়। মোস্তফা সাহেবকে চিন্তিত দেখালো। তার আসলেই আর 2-1 দিন থাকা প্রয়োজন। তবে আপাতত এ বিষয়ে কথা বললেন না, এড়িয়ে গেলেন। অরুকে আজ খুব অদ্ভুত লাগছে। এতটাই অদ্ভুত যে আনোয়ার সাহেব বেশ কিছুবার মেয়েকে ধমকাতে গিয়ে থেমে গিয়েছেন। হাসপাতাল থেকে নিয়ে এসেছেন অবধি একটা শব্দ করেননি মেয়েটা। চুপচাপ শুয়ে আছে, চোখ অবধি খুলছে না। এক এক করে সবাই অরুকে দেখে চলে গিয়েছেন। এখন শুধু সুমিতা বেগম এবং তন্ময় দাঁড়িয়ে। সুমিতা বেগম প্লেটগুলো নিয়ে বেরিয়ে গেলেন। তন্ময় দাঁড়িয়ে রইল। সে জানে অরু জেগে, অথচ অরু কিছু বলছে না। জেগে থেকেও এভাবে চুপ করে কেন আছে? অনেক বেশি কষ্ট হচ্ছে? না হলে তো এইভাবে চুপ করে থাকার মেয়ে অরু নয়। যেখানে তন্ময় তার সামনে একা দাঁড়িয়ে। তন্ময় সময় নিয়ে ডাকলো, অরু,
সারা শব্দ করলো না অরু, চুপচাপ শুয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তন্ময় যাবার জন্য পা বাড়ালো, যেতে নিয়ে ফিরে আসলো। চাদর নিয়ে অরুর শরীরের উপর টেনে দিয়ে গেল। তন্ময় যেতেই অরু চোখজোড়া খুলল। মুহূর্তেই চোখের কোণ গড়িয়ে পড়তে লাগলো চোখের পানি। বুকের তীব্র যন্ত্রণা অবশ করে দিয়েছে সকল প্রকার চিন্তাভাবনা। এখনও বিশ্বাস করতেই পারছে না শাপলা বেগমের কথাগুলো। এই কারণেই তারা সিলেটে এসেছে, এই কারণেই তন্ময় তাকে সবসময় এড়িয়ে চলেছে, এর জন্যই কখনো তাকে মেনে নেয়নি। তার এত প্রচেষ্টা সব বিফলে গিয়েছে এর জন্যই। অথচ সে নির্লজ্জের মতো তন্ময়ের পিছু ঘুরেছে। চোখজোড়া বুঝে ফেললো, ডুকরে কেঁদে উঠল। অস্পষ্ট শব্দ বেরোচ্ছে মুখ দিয়ে। তার তন্ময় নয়, বরং অন্য কারো। তাদের বিয়ে ঠিক হয়ে আছে। ভাবতেই বুকে কিছু একটা বিঁধছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে ভেতরটা। যন্ত্রণায় ছটফট করছে হৃদয়। এই যন্ত্রণা উপলব্ধি করা ছাড়া কোনো উপায় নেই যে। সকালে ঢাকার উদ্দেশ্যে বেরোবেন ভেবেছিলেন আনোয়ার সাহেব, কিন্তু মেয়ের বলা। আমি এক্ষুনি যেতে চাই, আমার ভালো লাগছে না। কথাটি শুনে তিনি তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জানালেন। স্ত্রী সন্তান নিয়ে আনোয়ার সাহেব রাত 12টার গাড়ি চড়েছেন। আশ্চর্যভাবে কোথাও তন্ময় নেই। আনোয়ার সাহেব গাড়ি স্টার্ট করার আগে বলে গেলেন, তন্ময়কে পেলাম না ভাইয়া, ওকে জানিয়ে দিও চিন্তা করতে হবে না, ধীরে সুস্থে ফিরে এসো। গাড়িটা ধীরে আধার রাতে হারিয়ে গেল। তন্ময় যখন ফিরেছে বাড়ির সকলে তখনও রাস্তায়। সাভিয়া বলল, ছোট চাচুরা ঢাকা চলে গেছে। তন্ময়কে স্তব্ধ দেখালো। তার দৃষ্টি ক্ষণিকের জন্য হতবাক। সাবিয়া স্পষ্ট খেয়াল করলো তন্ময়ের হাতের বক্সটা। নিশ্চয়ই অরুর মন ভালো করতে কিনে এনেছিল। তন্ময় রাগী স্বরে বলল, চলে গেছে মানে? ওর পায়ের এই অবস্থা, এ সময় জার্নি করা কি খুব বেশি দরকার ছিল? পায়ের অবস্থা আরো খারাপ হতে পারে। মোস্তফা সাহেব কিছু বলবেন পূর্বেই তন্ময় তাড়াহুড়ো কণ্ঠে বলল, বাবা, তুমি রাজি হলে কিভাবে? কল করে বলে ফিরে আসতে। বেশি দূর হয়তো যেতে পারেনি, থাক আমি কল দিচ্ছি। মোস্তফা সাহেব বাঁকা চোখে ছেলেকে দেখলেন, বললেন, ওরও এখন কমফোর্ট ফিল করছো না? ও ফিরতে চাইতে ঢাকা এক্ষুনি? বলেই তিনি ভেতরে ঢুকে গেলেন। তন্ময় তর্ক করার ভাষাই হারিয়ে ফেলল। পকেট থেকে ফোন বের করতে থাকা হাতটিও মাঝপথে থেমে গেল। আকাশে আর চাঁদ দেখা যাচ্ছে না, হয়তো মেঘে ঢেকে। তবুও আকাশের পানে তাকিয়ে সাভিয়া। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে তার, সাথে অরুর জন্য। পাশে কাউকে অনুভব করতেই ফিরে তাকালো। অয়ন এসে দাঁড়িয়েছে তাদের মধ্যে একটু দূরত্ব রেখে, নজর দূর আসমানে। দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, শুধু নিস্তব্ধতা বিরাজমান। অয়ন একসময় হুট করে বলে বসলো, তন্ময় ভাই ওরকে পছন্দ করে। অয়ন প্রশ্ন করেনি, ডিরেক্ট বলেছে। সাভিয়া অবাক হলো খানিক, বলল, তুমি জানলে কিভাবে? অয়ন স্মিথ হাসলো। ভালোবাসার মতো ফাঁদে যারা পড়েছে তাদের পক্ষে নিজের মতো একজনকে চিনতে পারা কঠিন বিষয় নয়। সাভিয়া চুপ করে রইল। অয়ন দূর আসমানে নজর রেখে বলল, তন্ময় ভাই খুব গরিব প্রকৃতির মানুষ। এক ধরনের মানুষের প্রেম চোখে ভাসে, মুখে নয়। দুদিন ধরে আমরা একসাথে, অথচ তার অরুর প্রতি দুর্বলতা বুঝতে আমার ঘন্টাখানেক লেগেছে মাত্র। সাভিয়া অশান্ত সুরে বলল, ভাইয়া খুব আগে থেকেই ওকে পছন্দ করে। তোমরা সবাই জানো। না, আমি, বাবা আর মা। ওরও নিজেও জানে না। অরুও তো পছন্দ করে তন্ময় ভাইকে। সত্যি? খেয়াল করনি, করবে কিভাবে? তুমি তো আমাকে দেখতে ব্যস্ত। বলেই হাসলো অয়ন। সাভিয়া নাক মুখ কুচকে বলল, জেগে জেগে স্বপ্ন দেখছো? হ্যাঁ, আই লাভ ইউ টু উইথ স্টিমস। সাভিয়া এই ছেলের সাথে তর্কই পারে না। চোখ মুখ অন্ধকার করে নিচে নেমে গেল। তবে অয়ন গেল না, সে দাঁড়িয়ে রইল। পকেট থেকে সিগারেট বের করলো। সাভিয়ার আশেপাশে থাকলে এই জিনিসটার কথা তার মনেই থাকে না। একা থাকলে দিনে 10টা 12টা খেয়ে ফেলে, অথচ আজ সারাদিনে সে সবেমাত্র একটা হাতে নিয়েছে। বাহ! শাহজাহান বাড়ির সামনে গাড়ি থেমেছে ভোর 5টায়। আনোয়ার সাহেব পেছনে তাকালেন। ব্যাক সিটে অরু একইভাবে শুয়ে আছে। পুরোটা রাস্তা জুড়ে একই ভঙ্গিতে শুয়ে, নড়ছে না, কিছু বলছে না। সুমিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে চলেছেন। অরুর মুখশ্রী দেখে ভাবলেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে, তাই ফিসফিস করে স্বামীর উদ্দেশ্যে বললেন, পা মনে হয় খুব বেশি ব্যথা করছে, সারা রাত নিঃশব্দে কেঁদেছে। আনোয়ার সাহেবের তা মোটেও মনে হচ্ছে না। মেয়েটা তার সম্পূর্ণ ভিন্ন আচরণ করছে। মনে হচ্ছে এটা তার মেয়ে নয়। তার মেয়ে হলে এতটুকু ব্যথা সইতে পারতো না নিঃশব্দে।
আসমান জমিন কেঁদে ভাসিয়ে দিত। এক মুহূর্তের জন্য শান্তি দিত না তাদের। কি এমন হয়েছে? সত্যি কি ব্যথায় নেতিয়ে পড়েছে? মনের কোণে খটকাটা রয়েই গেল আনোয়ার সাহেবের। তিনি অরুকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছেন। সিঁড়ির সামনে এসে থেমে গেলেন। অরুকে সোফায় শুয়ে দিয়ে বললেন, নিচের গেস্ট রুম খুলে দাও। এই পা নিয়ে উপরে কিছুদিন না থাকাই শ্রেয়। এখনের জন্য অরুকে গেস্ট রুমের দিকে নিয়ে গেলেন। বিছানায় টান টান ভাবে শুয়ে দিয়ে পায়ের নিচে বালিশ গুজে দিলেন। তারপর মেয়ের পাশে বসলেন আনোয়ার সাহেব। অরুর লাল ফোলা চোখজোড়া আধো আধো ঘুমে খোলা। মাথায় হাত বুলিয়ে আনোয়ার সাহেব শুধালেন, বেশি ব্যথা করছে? বাবার প্রশ্নে অরুর ধ্যান মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। এক ফোঁটা চোখের পানি কোন বেয়ে গড়িয়ে গেল। অস্পষ্ট দুর্বল সুরে বলল, অনেক ব্যথা করছে বাবা। আনোয়ার সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। ডাক্তার ডাকবেন নাকি কি করবেন বুঝতে পারছেন না। অরু ঘুমানোর প্রচেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না। বুকের চিনচিন ব্যথা তাকে ঘুমাতে দিচ্ছে না। এই ব্যথা সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে। আমি ঘুমোতে পারছি না, আমাকে একটু ঘুমের ট্যাবলেট দেবে? আনোয়ার সাহেব অস্বস্তি অনুভব করছেন। অসহায় সুরে বললেন, না মা, ঘুমের ওষুধ নেওয়া ভালো না। আজকের জন্য অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই যে বাবা মাথায় হাত বুলিয়ে দেয়, দেখবে চট করে ঘুম চলে আসবে। বলতে বলতে অরুর মাথার কাঁচটায় বসলেন। মেয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। অরু চোখজোড়া বুঝল। বন্ধ চোখের কোণ ঘেঁষে যাচ্ছে চোখের জল। আনোয়ার সাহেব একবার হাতের তালু দ্বারা জল মুছে দিয়েছেন, তবে ফায়দা হলো না। পুনরায় সেই একইভাবে কোণ ঘেঁষে জল নামছে স্বেচ্ছায়। এক পর্যায়ে বাবাকে সান্ত্বনা দিতে অরু বুকে একরাশ যন্ত্রণা নিয়ে স্মিত হাসল। ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে বলল, বাবার হাতে জাদু আছে। তাই বুঝি আমার কথা আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে? আনোয়ার সাহেব হাসলেন। সুমিতা বেগম একবার উকি ঝুঁকি মেরে গিয়েছেন। তিনি এসেই রান্নাবান্না বসিয়েছেন, কাজকর্ম করেছেন। রেস্ট নেওয়ার সময় নেই। বলতেই হয় আনোয়ার সাহেবের হাতেও জাদু আছে। এই যে ছটফট করতে থাকা অরু কেমন ঘুমের দেশে পাড়ি দিয়ে ফেলল। আজ তার ঘুমের দেশে বৃষ্টি এসেছে। বৃষ্টি রূপ নিয়েছে ঝড়ে। সব কিছু ভিজিয়ে উড়িয়ে চুরমার করে দিয়ে গিয়েছে। এখন শুধু শূন্যতা রয়েছে চারপাশে। বিকেলের দিকে তড়িৎ গতিতে কেউ কলিং বেল বাজাচ্ছে। সুমিতা বেগম আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে এসেছেন দরজার সামনে। দরজার মেলে সামনে দেখতেই অবাক হয়ে গেলেন। মোস্তফা সাহেবরা ফিরে এসেছেন। দীপ্ত ছোট পুতুলের কাঁধ ব্যাগ ফেলে আপু আপু বলে দৌড়ে ছুটে গেল। বড়দের মাঝে সে ঠিকভাবে অরুকে দেখতেই পারেনি। এটুকু যে কেঁদে চশমা ভেজাবে সেটুকু উপায়টুকু রাখেনি। সাবিয়া ছুটেছে অরুর রুমের দিকে। অরু তখন হেডবেডে মাথা হেলান দিয়ে বসে চোখজোড়া বন্ধ করে আছে। হাতে একটি বইয়ের দিকে একটু নজর বুলিয়ে আবারও চোখজোড়া বন্ধ করে নিচ্ছে। দীপ্ত হুহু স্বরে কান্নার অভিনয় করে অরুর মাথাটা নিজের ছোট বুকে জড়িয়ে নিয়েছে। অরু দীপ্তকে মন মতো যা ইচ্ছে করতে দিল। দীপ্তর বাহুতে চোখ বুঝে পড়ে রইল। সাবিয়া চিন্তিত সুরে বলল, কিভাবে বোতল ফেলেছিস টিম? কিছু কি হয়েছিল? আবার ফেলে দেখাবো? আল্লাহ, খবরদার এসব বাজে কথা মুখে আনবি না। বান্দর মেয়ে, কতটা ভয় পেয়েছিস জানিস? মাত্রই তো জানলাম। ভয় পেয়েছিস না? ঠিক হয়ে যাবে। এখনো ব্যথা করছে? একটু। সে মুহূর্তে আকাশ রুমে ঢুকলো। তার সঙ্গে রুবি অরুর পাশে এসে বসেছে। ক্রমাগত চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তুই একটু বলছিস, তার মানে একটু ব্যথা অনুভব করছিস না? আমরা জানি। তার গলার স্বরে ফাজলামো শোনালেও চোখ মুখে চিন্তার ছাপ। অরু স্মিত হাসার চেষ্টা করেও হাসল না, নজর ঘুরিয়ে ফেলল। আকাশের পেছনে তন্ময় এসেছে। তন্ময়ের পেছনে আশ্চর্যজনকভাবে কলি দাঁড়িয়ে। এই মেয়েটাও এসেছে। অরু ভাবেনি এই আপদ সঙ্গে আসবে। অবশ্য আসবেই তো, এটা তার হবু শ্বশুরবাড়ি। আসবে যাবে, হয়তো একসময় চিরকাল তার চোখের সামনেই থাকবে। ঘুরঘুর করবে তার তন্ময়ের সাথে। এ যে কি বিশাল যন্ত্রণা! ওর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই শ্বাসরুদ্ধকর অবস্থায় বুকে চেপে মাথাটা এলিয়ে দিল। নিজেকে কাঁথায় মুড়িয়ে বলল, আমার পায়ের যন্ত্রণা হচ্ছে খুব, একটু রেস্ট নেই প্লিজ। আচ্ছা বলে উঠে দাঁড়ালো। সবাইকে এক এক করে রুম থেকে বের করে দিল। তবে তন্ময় তখনও দাঁড়িয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে ঠাই। সাবিয়া ধীর স্বরে বলল, চলো ভাইয়া, ও রেস্ট নেই।
তন্ময় বেরিয়ে গেল। সাবিয়া আবছা দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল। সকলের পেছনে গেল না। তার মনে একটা অদ্ভুত সন্দেহ ঝেঁকে বসেছে কাল থেকে। সন্দেহটা পাকাপোক্ত হতে সময় লাগলো না, কারণ সে পরপরই অরুর কান্নার শব্দ শুনতে পেল। সে কি এক ভয়াবহ আর্তনাদ তার কান্নার মাঝে। দরজায় রাখা সাবিয়ার হাতটা কেঁপে উঠল। কি হয়েছে? কেন এভাবে কাঁদছে মেয়েটা? সাবিয়া কি দৌড়ে রুমে ঢুকে ওরকে জড়িয়ে ধরবে, আস্থা দিবে? সাবিয়া ঠিক কি করবে বুঝতে পারছে না। কিছু একটা হয়েছে, তবে তা কি? কিন্তু আপাতত ওরুকে একা ছাড়া দরকার। কেঁদে নিক প্রাণ ভরে। সে নিজের রুমে চলে এলো। দীপ্ত তার বিছানায় বসে বাদাম খাচ্ছে। তার সামনে গিয়ে সাবিয়া পায়চারি করছে। এদিক থেকে সাবিয়া যাচ্ছে। পায়চারি করতে থাকা সাবিয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে দীপ্ত বলল, আমার ওই আপুটাকে ভালো লাগে না। কোন আপু? কি যেন নাম, ফলি না যেন টলি? কলি? হ্যাঁ, আমার তাকে ভালো লাগে না। কেন? এমনিই। দেখলে ওই ফলি টলি আপু আমাদের সাথে আসার জন্য কি কাহিনীগুলো করলো স্যাচরা। এভাবে বলে না দীপ্ত, সে আমার মামাতো বোন। পুনরায় বিড়বিড় করে দীপ্ত বলল। তাই তো, কিছু বলছি না। সাবিয়া হেসে গাল টেনে ধরল দীপ্তর। দীপ্ত মন খারাপ করে বলল, মন টিকছে না কিছুতেই। ওরু আপুর হট্টগোল ছাড়া ভালোই লাগছে না, শূন্য শূন্য লাগছে সব কিছু। প্রতি উত্তরে সাবিয়া দীর্ঘশ্বাস ফেলল। সামনে অরুর ইন্টারের ফাইনাল এক্সাম। কলেজ না গেলে পড়তে তো তাকে হবে। অরু আনোয়ার সাহেবকে বলেছেন তার হোম টিচারকে আসতে বলতে। সাধারণত সে হোম টিচারের কাছে খুব কম পড়েছে, বেশিরভাগ সময় তন্ময়ের কাছে পড়তে গিয়েছে। তবে এখন থেকে আর যাবে না। কি দরকার? কোনো দরকার নেই। সন্ধ্যায় তার টিচার আসে। ডাক্তারের স্ট্রিক্ট নির্দেশ পা নড়ানো থেকে বিরত থাকতে কিছুদিন। তাই বিছানায় বসে পায়ের নিচে বালিশ গুজে পড়তে বসেছে অরু। পড়াশোনার এক ফাঁকে তন্ময়কে অরুর রুমের দরজার সামনে দেখা গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গিয়েছে। অরুকে পড়িয়ে শিক্ষক গিয়েছেন 9টায়। শিক্ষক যেতেই সুমিতা বেগম খাবার নিয়ে রুমে এসেছেন। অরু খেয়ে দিয়ে বলল, মা, লাইট অফ করে দিয়ে যেও, আমি ঘুমাবো। সুমিতা বেগম চিন্তিত সুরে বললেন, সারাদিন ঘরে আছিস, একটু বাইরে আয়। তন্ময় হুইল চেয়ার এনেছে, এটাতে বসেও তো আসতে পারিস। ভালো লাগছে না মা। সুমিতা বেগম উঠে দাঁড়ালেন, লাইট বন্ধ করে দরজা লাগিয়ে চলে গেলেন। অন্ধকার রুমে অরু তাকিয়ে রইল। ড্রয়িং রুম থেকে হাসি ঠাট্টার শব্দ শুনতে পাচ্ছে। সবাই হাসি খুশি ব্যস্ত। অরু হুট করে ঘুরে চোখজোড়া বন্ধ করে ফেলল। সে শব্দ শুনতে পাচ্ছে, কেউ তার রুমের দরজা খুলছে। পরপর রুমের লাইট জ্বলে উঠল। তন্ময়ের শান্ত ডাক শোনা গেল। অরু? অরুর জবাব নেই। ঘুমিয়ে পড়েছিস? এবারও অরু জবাব দিল না। তন্ময় আর ডাকলো না। তবে সে ঠাঁই দাঁড়িয়ে রইল, রুম থেকে গেল না। ঘড়ির কাঁটা 11:45। তন্ময় সম্পূর্ণ 1 ঘন্টা দাঁড়িয়ে আছে একইভাবে। অরু বিছানায় একইভাবে শুয়ে। এবার তন্ময় নড়ল, শব্দ করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় সজোরে দরজা লাগিয়ে গিয়েছে। তার শক্তির জোরে দরজার লকার ভেঙে মেঝেতে শব্দ করে পড়ল। শুক্রবার, ছুটির দিন। এদিনে শাহজাহান সাহেবরা বাসায় থাকেন। এই দিনে দুপুরের লাঞ্চ একত্রে করা সকলের জন্য বাধ্যতামূলক। ভাঙা পায়ের ছুতোয় এতদিন অরু নিজের রুমে খেয়েছে, সারাদিন রুমেই থেকেছে। আজও ভেবেছে এই ছুতোয় বেরোবে না। তবে তাকে এবার কোনো প্রকার সুযোগ দেওয়া হলো না, কারণ অরুর রুমে স্বয়ং মোস্তফা সাহেব হাজির হয়েছেন। হাত বাড়িয়ে বললেন, চাচুর সঙ্গে আসো। এভাবে সারাদিন শুয়ে বসে থাকলে পা ভালো হবে কিভাবে দেখি। মোস্তফা সাহেব অরুকে উঠতে সাহায্য করেছেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সকলের কথা ফেলতে পারলেও সে মোস্তফা সাহেবের কথা ফেলতে পারে না। মুখের উপর বলতেও পারে না আমি যাব না। অরু ধীর পায়ে টেবিলের সামনে এসেছে। সবাই বসে গিয়েছে, শুধু তন্ময় দাঁড়িয়ে যেন কারো অপেক্ষা করছে। এদিকে জাবেদা বেগম, মুফতি বেগম খাবার পরিবেশন করছেন। মোস্তফা সাহেব অরুকে নিজেই পাশে বসিয়েছেন। অরু বসতেই তার পাশের খালি চেয়ার টেনে তন্ময় বসলো। সে আলগোছে টেবিলের চারপাশ থেকে তরকারির বাটিগুলো অরুর সামনে ঠেলে দিতে সাহায্য করছিল। দেখা গেল অরু তন্ময়ের পাস করা একটা তরকারির বাটিতেও হাত লাগালো না। সে শুধু সাদা ভাত গিলতে লাগলো। নিজের সামনের তরকারিগুলো
কথাগুলোকে অগ্রাহ্য করে মোস্তফা সাহেবের পাত থেকে তরকারি নিয়ে খাচ্ছে। মোস্তফা সাহেব কেসে উঠলেন আর চোখে ছেলের দিকে তাকালেন। তন্ময়কে একদমই ভালো দেখালো না। সে এখনও মুখে একনালা ভাতও তোলেনি। সেভাবেই শব্দ করে চেয়ার সরিয়ে হনহন করে চলে যেতে লাগলো। তন্ময়কে পিছু ডাকলো জাবেদা বেগম। মোস্তফা সাহেব আনোয়ার সাহেবও ডেকেছেন, কিন্তু তাদের ছেলে ডাক শোনেননি। অরু পরপর উঠে চলে গিয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে চলে গেল। ডাইনিং টেবিল জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। দেখতে দেখতে অরুর পরীক্ষাও সামনে চলে এসেছে। পায়ের ব্যান্ডেজও খোলা হয়েছে, পায়ের ব্যথা কমেছে, সে পা নাড়াতে পারছে। পরীক্ষার দিন হেঁটে গিয়ে পরীক্ষা দিতে পারবে মনে হচ্ছে। মন প্রাণ দিয়ে পড়াশোনায় ডুবে থাকা অরু সব কিছু ভোলার চেষ্টায়, তবে বুকের ভেতরে চিনচিন ব্যথা অগ্রাহ্য করাই যাচ্ছে না। এই ব্যথা ক্রমাগত তাকে আঁকড়ে ধরেছে। বিকেলে ছাদে উঠেছে বই হাতে, এতগুলো সিঁড়ি বেয়ে উঠে বিধায় পায়ের পাতায় চিনচিন ব্যথা অনুভব করছে। দোলনায় গিয়ে বসবে ভেবেছিল, আগে থেকেই সেখানে কলি বসে। মাসখানেক হয়ে গিয়েছে এই মেয়ে এখনও এখানে। অরুর সামনাসামনি তেমন পড়েনি, বেশিরভাগ সময় সে নিজের রুমে থাকে। সামনাসামনি হবে কিভাবে? অরুকে দেখে কলি উঠে দাঁড়ালো, এগিয়ে এসে কিছু একটা বলতে চাইল, তবে অরু শুনল না। আরাম করে দোলনায় বসে বই খুলেছে, কয়েকটি শব্দ পড়ে চোখ বুঝে নিচ্ছে, আবারও খুলে কিছুটা পড়ে নিঃশব্দে বিড়বিড় করছে। তবে পড়ার ধরনও পরিবর্তন হয়ে গিয়েছে। কলি দাঁড়িয়ে রইল, এক পর্যায়ে এগিয়ে এসে বলল, তোমার সাথে একটু কথা বলা যাবে? কাল বাদে পরশু আমার বোর্ড এক্সাম আপু। কলি চুপসে গেল, চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। অরু পড়ছে। সন্ধ্যার আজান দিবে দিবে ভাব, চারপাশ সোনালি আলোয় আলোকিত। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে বলে আজান দিতেই কলি নিচে নেমে গেল। কলি যেতেই অরু বই বন্ধ করে দোলনায় মাথাটা হেলান দিয়ে রাখলো। তার দৃষ্টি স্তব্ধ, বিমূঢ়। অরু কতক্ষণ এক ধ্যানে বসেছিল জানে না, তবে এক পর্যায়ে তন্ময়ের কণ্ঠের স্বর শুনতে পায়। কার পারমিশন নিয়ে ছাদে উঠেছিস? অরু জবাব দিল না, নজর বইয়েই রেখে বসে আছে। তন্ময় তাড়াহুড়ো পায়ে অরুর সামনে এসে দাঁড়িয়েছে। কোড নিয়ন্ত্রণ রেখে প্রশ্ন করল, এই পা নিয়ে তুই ছাদে কেন আসছিস? অরু উঠে দাঁড়ালো, বই নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে যাচ্ছে। তন্ময় পেছন থেকে ডাকলো। অরু শুনছে না দেখে পিছু ছুটছে, ধরবে বা কিছু বলবে তার পূর্বেই অরু অনুভূতিহীন কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকুন। মুহূর্তেই তন্ময়কে শব্দভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আজকাল তন্ময় খাচ্ছে না, ঠিকঠাক ঘুমাচ্ছে না, ঠিক সময় বাড়ি ফিরছে না। এইসব আলোচনা শাহজাহান বাড়ির কোনায় কোনায় হচ্ছে। অরু যেখানে যায় সেখানে এগুলো শুনছে। যেমন ভোর সকালে উঠে এসেছে রান্নাঘরে, পেটে কিছু ঢুকিয়ে পড়তে বসবে, এখানেও শুনছে জাবেদা বেগমের অভিমানী স্বর। আমার ছেলেটার কি হয়েছে? হঠাৎ করে কার নজর পড়লো? কিছু খেতে চায় না, কয়েকদিনে শুকিয়ে বাজান আমার কাট হয়ে গেছে। পানি খেতে নিয়ে অরু কেসে উঠল। আলগোছে বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে এসেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলো তন্ময় দাঁড়িয়ে। তাকে দেখতেই অরু পায়ের গতি বাড়ালো। তন্ময় সামনে এসে দাঁড়ালো, ক্রোধ নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করলো, কি সমস্যা তোর? অরু পাশ দিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে দরজাটা ঘেঁষে বসে পড়ল মেঝেতে, মাথাটা এলিয়ে রেখেছে পেছনে। কিভাবে বলবে তন্ময়কে সমস্যা কোথায়? সমস্যা তো অরুর মধ্যে। সে না জেনে শুনে প্রেমে পড়েছে। এই প্রেম নিয়ে তন্ময়ের সামনাসামনি হবার দুঃসাহস আর তার মাঝে নেই, একদম নেই। 9টায় বোর্ড এক্সাম দিতে বেরোবে, তাই সকাল সকাল উঠে রিভিশন দিতে শুরু করেছে। এক ফাঁকে সুমিতা বেগম চা দিয়ে গেছেন। অরু চায়ের চুমুক বসিয়ে পড়াশোনায় বিভোর। ঘড়ির কাঁটা 8টায় যেতেই তৈরি হয়ে নিল। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচে নেমে এসেছে। সে আজ যাবে আনোয়ার সাহেবের সাথে। সাধারণত বোর্ড এক্সাম দিতে সবসময় তন্ময় নিয়ে যায়, তবে গতকাল রাতে অরু পরিষ্কার করে আনোয়ার সাহেবকে বলেছে তাকে নিয়ে যেতে, না হলে পরীক্ষা দেবে না। অগত্যা আনোয়ার সাহেব তৈরি হয়ে মেয়ের জন্য সোফায় বসে আছেন। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন। মোস্তফা সাহেব হাতের নিউজ পেপার সরিয়ে বললেন, প্রিপারেশন কেমন? ভালো চাচ্ছু। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে? জি। ব্রেকফাস্ট করে বের হতেই তাদের সামনে তন্ময়ের গাড়ি থামলো। কাজ নামিয়ে তন্ময় আনোয়ার সাহেবের উদ্দেশ্যে বলল, চাচু, তোমার ইম্পর্টেন্ট কাজ ছিল? ছিল, কিন্তু মেয়েটা জেদ ধরেছে আমার সাথে যাবে, তাই কাজ থাক, পরে করে নিব। আচ্ছা, উঠে এসো, আমি ড্রপ করে দিই।
আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকালেন। অরু মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে, যেমন এই গাড়িতে করে যাওয়া যাবে না, গাড়িতে সে উঠবে না। আনোয়ার সাহেব ধীর স্বরে শুধালেন, কি হয়েছে মা? ওঠো। অরু কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল, সময় নিয়ে পেছনে উঠে বসলো। চুপচাপ বসে সে। গাড়ি চলছে। এখন শুধু আনোয়ার সাহেব আর তন্ময়ের আলোচনা শোনা যাচ্ছে। ইদানিং অয়ন খুব ব্যস্ত, সামনে তার অনার্সের ফাইনাল, তার উপর নতুন প্রজেক্ট শুরু করেছে সে। সাবিয়াকে দেখতে যাবার সময় নেই, সপ্তাহখানেক হয়ে গিয়েছে সাবিয়াকে এক পলক দেখতে পারেনি। তাই আজ খুব হন্তদন্ত ভঙ্গিতে বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছেছে। কর্নারে বাইক পার্ক করে দাঁড়িয়েছে। ঘড়ির কাঁটা 6:45। সাবিয়া বেরোবে 7টায়। দাঁড়িয়ে থেকে অয়ন হাতে হাত ঘষছে। শীত নেমেছে, প্রচুর শীত। ঠান্ডা বাতাসের মধ্যে জ্যাকেট পরেও শীতে থরথর করে কাঁপতে হচ্ছে। মুখ দিয়ে বেরোচ্ছে এক রাশ ধোয়া। সাবিয়া বেরোতে বেরোতে 7:20। তাকে দেখেই অয়ন ছুটে গেল, অথচ তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে সাবিয়া। ভাব এমন যে সে অয়নকে চেনেই না। অয়ন হেসে পিছু ছুটেছে, ধীর স্বরে শুধালো, রেগে? এই যে সাবিয়া, আল্লাহ ওদিকে যায় না, আমার বাইক এখানে। সাবিয়া কথাই শুনছে না। শুনবে কেন? একটা সপ্তাহে একবারও কল করেনি। দেখা সাক্ষাৎ তো দূরের বিষয়। সাবিয়া কল করেছে ধরে সে শুধু হু হা বলে কেটে দিয়েছে। এতটাই ব্যস্ত। এখন সাবিয়াও ব্যস্ত। অয়ন হেসে দৌড়ে ফিরে গেল বাস স্ট্যান্ডের সামনে। হেলমেট পরে বাইকের চাবি ঢুকিয়ে বাইক স্টার্ট করলো। একটানে সাবিয়ার সামনে চলে এলো। আজ সাবিয়া বাসও নেয়নি। কার জন্য নেয়নি তা তো অজানা নয় অয়নের। সে খুশি মনে প্রিয়তমার রাগ ভাঙাতে প্রস্তুত। অয়ন একটানে সামনে চলে গেল। ব্রিজের এক পাশে বাইক পার করে সাবিয়ার কাছে ফিরে এলো। পাশাপাশি হাঁটতে লাগলো দুজন। সাবিয়া বুকের কাছটায় 2 হাত পেঁচিয়ে রেখেছে, মুখে গম্ভীর ভাব। অয়নের হাসি পাচ্ছে, কিন্তু সে হাসার চেষ্টা করে চলেছে। এক পর্যায়ে মাথা ঝুঁকিয়ে বলল, ব্যস্ত ছিলাম সত্যি, এরপর থেকে এমন ভুল আর হবে না। তুমি ফার্স্ট, বাকি সব লাস্ট, ওকে? অয়ন আবারও বলল, আচ্ছা গেস করো তো আমি বাড়িতে কি পড়েছিলাম? সাবিয়া মনে মনে অয়নকে ভ্যাঙালো। সে কিভাবে জানবে অয়ন বাড়িতে কি পরেছিল? অবশ্য বাড়িতে ছেলেরা ট্রাউজার পরে, না হলে শার্ট প্যান্ট, এইগুলোই তো। কিন্তু জবাব দিল সে। রাগ দেখাবে কিভাবে? তাই সাবিয়া জবাব দিল না। অয়ন নিজেই বলল, লুঙ্গি লুঙ্গি পরেছিলাম, একটানা খুলে আরেকটানা প্যান্ট পরে চলে এসেছে। সাবিয়া চমকে তাকালো। তার চাহনিতে বিস্ময় অনিবার্য। অয়ন শব্দ করে হাসছে। হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। সাবিয়া বিরক্ত সুরে বলল, মিথ্যে বলার জায়গা পাও না? তোমার বিশ্বাস হচ্ছে না? আমি বাবার দেখা দেখি মাঝে মাঝে পড়ি, কি যে আরাম, আরাম আর আরাম। কোন দিক দিয়ে বাতাস যায় আর বেরোয় টেরই পাওয়া যায় না। ভেতরের সব কিছু আমার উড়ন্ত পাখির মতো ফ্রি। আহা হা। সাবিয়া ছি বলে আগে পা বাড়ালো। অয়ন আবারও উচ্চ স্বরে হাসতে লাগলো। তার হাসি আজ ফ্রি বিতরণ হচ্ছে। দেখা গেল সাবিয়ার ঠোঁট জুড়েও হাসি। কোনোভাবে হাসি মুছতে পারছে না। বাইকের সামনে আসতেই বাইকে উঠে বসলো অয়ন। সাবিয়া পেছনে উঠে বসলো। বাইক স্টার্ট করতে নিয়ে অয়ন বলল, শক্ত করে ধরো। সাবিয়া ধরল, শক্ত করে 2 হাত চেপে ধরল। কয়েকটি চিমটিও কাটলো। অয়ন হাসছে। যেমন সাবিয়ার এতটুকু শক্তি, চিমটি তার কোনো কিছুই করতে পারছে না। ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। সাধারণত এ সময় মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব বা ওহি সাহেব তারা থাকেন না। আজ থেকে বাড়ি ফিরতেই তাদের 8টা-9টা বেজে যায়। কিন্তু আজ তারা অসময়ে বাড়িতে কেন? সাবিয়া চিন্তিত চেহারায় বাড়িতে ঢুকে দাঁড়িয়ে পড়ল। মোস্তফা সাহেব মেয়ের উদ্দেশ্যে বললেন, ফ্রেশ হয়ে নিচে নেমে এসো, কথা আছে। সাবিয়া জি বাবা বলে ব্যাগ কাঁধে নিয়ে নিজের রুমের দিকে এগোলো। মনের মধ্যে সন্দেহ জাগছে যে সে যা ভাবছে
তা নয় তো। সাবিয়া দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। মোস্তফা সাহেবের ইশারায় পাশের সোফায় বসলো। তার চিন্তা ভাবনা সত্যিতে রূপান্তরিত হয়েছে। যা ভেবেছে তাই শুনছে। তার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উচ্চবিত্ত পরিবার, ছেলে ভালো, একজন নামকরা ডাক্তার। বিয়ের পর সাবিয়াকে ইতালি নিয়ে যাবে, সেখানেই সেটেল হবে নাকি। 5 মাসের মধ্যেই বিয়েটা শেষ করতে চায়। মোস্তফা সাহেব খুব করে বলেছেন তাকে ভেবে দেখে। বোঝা যাচ্ছে তার বাবা এই বিষয়ের সম্বন্ধে সন্তুষ্ট। সাবিয়ার পৃথিবী ঘুরছে। ঝামেলা কি শেষ হবার নয়? এই বিয়ে নামের দাগ জীবনে কেন থাকে? অতিষ্ঠ লাগছে তার সব কিছু। রাতে খেতে বসে সম্বন্ধের বিষয়টি আবারও উঠেছে, মূলত তন্ময়কে বলার জন্য। তন্ময় ইদানিং বাড়িতেই থাকে না, ভোর সকালে বেরোয়, গভীর রাতে ফিরে। আজ দ্রুত ফিরেছে। মোস্তফা সাহেবের আদেশ। বিয়ের বিষয় উঠতেই তন্ময় খাওয়া বন্ধ করলো। মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, সাবিয়াকে জিজ্ঞেস করেছ ও বিয়ে করতে চাচ্ছে নাকি? ও এখন বিয়ে করবে না, জোরে জোরে করো না। বোনের প্রতি দায়িত্ব বলতে কিছু আছে তোমার মাঝে? আমার মধ্যে নেই। সেটা থাকলে কিভাবে? তবে শুনে রাখো, পরিবার ভালো, ছেলে ভালো, আমার ইচ্ছে। বিয়ে কি তোমরা করবে নাকি? তোমাদের ইচ্ছে দিয়ে কিচ্ছু যায় আসবে না। বিয়ে যে করবে সে যেদিন বলবে সেদিন বিয়ে হবে। সাবিয়াও রাজি। সাবিয়া বলেছে? অবশ্যই, আমি যা বলবো আমার মেয়ে তাই করবে। বাবা ছেলের তর্কের মধ্যে বাকিরা নিশ্চুপ। সকলেই কান পেতে শুনছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। অরু মাথা নিচু করে খেয়ে চলেছে। তর্কাতর্কি যেমন সে শুনছে না। আনোয়ার সাহেব বেশ কিছুক্ষণ পর বলল, ভাইয়া। মোস্তফা সাহেব আগেই তাকে থামিয়ে দিলেন। তুই যদি এই ছেলে সাপোর্ট করার জন্য মুখ খুলিস তাহলে এখনই চুপ হয়ে যা। আনোয়ার সাহেব চুপসে গেলেন। তন্ময় খেতে নিয়ে বলল, সামনে ইব্রাহিমের বড় ভাইয়ের বিয়ে, কার্ড পাঠিয়েছে, দেখে নিও। চুপচাপ খেতে থাকা রুবি খানিকটা নড়ে বসলো, আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মোস্তফা সাহেব ও গম্ভীর মুখে ছেলের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। সে সময় বিনা আমন্ত্রিত মেহমান চলে এসেছে। অরুর মামা বাড়ির লোকজন দল বেঁধে এসেছে। অরু আর চোখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে ডাইনিং থেকে উঠে দাঁড়ালেন। অতিথিদের ড্রয়িং রুমে বসতেই ইশারা করলেন। আনোয়ার সাহেবও ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। সুমিতা বেগম হাত মুছে এগিয়ে এসেছেন। আজ শুধু অরুর বড় মামা মামি আসেনি, সাথে তার মেজো মামা মামি এবং তাদের ছেলে এসেছে হানিফ। এই হানিফের জন্যই অরুর হাত ছেয়েছে। হ্যাংলা, পাতলা এবং কালো দেখতে, একদম অরুর মেজো মামার মতো। মোস্তফা সাহেবের অপর পাশের সোফায় বসেছেন, নাস্তা তৈরি করছেন জাবেদা বেগম। ঝটপট কিছু খাবার ট্রেতে করে এনে সামনে দিয়েছে। অরুর বড় মামা প্রশ্ন করলেন, অরু কোথায়? সুমিতা বেগম বললেন, খাচ্ছে। আসতে বল। আনোয়ার সাহেব গম্ভীর মুখে বললেন, ওর পরীক্ষা আছে, এখানে আসতে পারবে না। 2 মিনিটের বিষয়। মোস্তফা সাহেব ডাকলেন। অরু। অরুকে বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। তার সামনেই তন্ময় দাঁড়িয়ে। মূলত এই লোক তার সামনে দাঁড়িয়ে দেখেই এতক্ষণ যেতে পারিনি, না হলে কখন নিজের রুমে চলে যেত। ধীর পায়ে ড্রয়িং রুমে এলো। অরুকে দেখেই ইশারা করলো তাদের মধ্যে বসতে। অরু এবার মহা বিরক্ত হলো বটে। দুজনের মধ্যে গিয়ে বসতে হবে কেন? অরু গিয়ে বসলো। অরুর মাথায় হাত বোলাচ্ছেন তার মেজো মামি। তার বড় মামা হাসি মুখে মোস্তফা সাহেবকে বললেন, সুমিতা বলেছে নিশ্চয়ই? বলেছে, আমি জবাব দিয়েছিলাম, সেটাও বলিনি। বলেছে, তাই আমরা সামনাসামনি কথাবার্তা বলতে এলাম। উপস্থিত সকলের কাহিনী বুঝতে সময় লাগলো না। অরুও সব কিছু বুঝে অবাকের চূড়ান্তে। তাকে আরও অবাক করতে হুট করে তন্ময়ের সামনে চলে এলো। চোখ মুখ তার লালচে হয়ে আছে। মোস্তফা সাহেব আর চোখে ছেলেকে চোখ রাঙালেন। তন্ময় সেদিকে তাকায়নি অবধি। গম্ভীরতম স্বরে সে অরুকে আদেশ করল, অরু, তোর রুমে যা। অরুর হাতের পশম দাঁড়িয়ে গিয়েছে। সে হুড়মুড়িয়ে উঠে চলে যাচ্ছে। এতটা ভয়ঙ্কর সুরে বলেছে যে অরুর শ্বাস গলায় আটকে গিয়েছে প্রায়। তন্ময় পরপরই চলে গিয়েছে। মোস্তফা সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বললেন, অরু পরীক্ষা তো, তাই আর কি।
কিন্তু তন্ময়ের ধমকের পর পরিবেশ থমথমে রয়ে গেল। আজ অরুর পরীক্ষা শেষ হয়েছে, মাসখানেক লাগিয়ে পরীক্ষা দিয়েছে। দিন কোনটা রাত কোনটা তফাৎ করতে পারেনি, চোখ মুখ বন্ধ করে পড়তে হয়েছে শুধু। তবুও এবারের পরীক্ষা সে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেনি। মন মেজাজ পরীক্ষা দেবার জন্য তৈরিও ছিল না। কেমন রেজাল্ট আসবে তাতে বেশ চিন্তিত অরু, কিন্তু এখন তার ঘুমানো প্রয়োজন। কিছুদিন ধরে ঘুমাতে পারেনি, তাই পরীক্ষা দিয়েই এসেই বিছানায় মরার মতো পড়ে রইল। কিন্তু তাকে ডিস্টার্ব করতে সুমিতা বেগম চলে এলেন। তখন মাগরিবের আজান দিচ্ছে সবে। তিনি উচ্চ স্বরে বললেন, মাজারে যাব, তৈরি হয়ে নে। আমি যাব না। সবাই যাচ্ছি, তুই যাবি না মানে? মা, আমার ঘুমের মাথা ব্যথা করছে, ঘুমোতে দাও প্লিজ। একা থাকবি কিভাবে? এভাবে? তোর চাচু বলেছে এক্ষুনি উঠে তৈরি হয়ে নিতে। আমার পায়ে চিনচিন ব্যথা করছে, রেস্ট নিতে হবে। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সুমিতা বেগম। এই মেয়ের সঙ্গে তিনি তর্কে পারবেন না। বললেন, তোর ছোট চাচি বাসায় আছে, কিছু লাগলে ডেকে নিস। সুমিতা বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েকে চোখ রাঙিয়ে চলে গেলেন। অরু ঘুমিয়ে রইল। এর মধ্যে আবারও মার্জি ফোন করেছে। অরু ধরল না, মেয়েটা কল দিয়েই যাচ্ছে। অতিষ্ঠ হয়ে অরু ধরল। ওপাশ থেকে মার্জি চেঁচিয়ে উঠল, জানিস কি হয়েছে? জানতে চাই না, ফোন রাখ। আরে কাটিস না, শোন, আব্রাহাম ভাইয়ের বিয়ে পরশু, জানিস তো? আজকে তারা ব্যাচেলার পার্টি করছে। তো কাকে দেখেছি আমি সেখানে বলতো? তোর চাচাকে? উফ, তোর তন্ময় ভাইকে। আমাদের বিল্ডিংয়ের থেকে তাদের বিল্ডিংয়ের ছাদ দেখা যায়। ভাই রে ভাই, মদ ভোটকা খেয়ে যা তো অবস্থা, তুই যদি দেখতি। অরু কল কেটে দিল। মদ খাক না হলে তেল খাক, তাতে তার কিছু আসে যায় না। অরু আবারও ঘুমাতে চোখ জোড়া বুঝল, কিন্তু এবার ঘুম ধরা দিচ্ছে না। মনে মনে মার্জিকে ইচ্ছে করছে আচ্ছা রকম ধুয়ে দিতে। এই মেয়েটা ঘুম ভেঙেছে তার। তবে কথা আছে, চেষ্টায় সফলতা মিলে। কথাটি সত্য, কারণ এক পর্যায়ে অরু আবারও ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা রাতে পরিণত হয়েছে, তবুও তার ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। মুফতি বেগম কয়েকবার দরজায় টোকা মেরে ডেকে গিয়েছেন। এই আরু, তোর চাচুদের ফিরতে মধ্যরাত হবে, আমি এখন ঘুমোবো, তুই কি কিছু খাবি না? আমি নিজে নিয়ে খাবো, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, খেয়ে নিস। ঘুমু ঘুমু চোখে সেলফোনে নজর বোলালো। 12:11। এত রাত হয়েছে। দেওয়াল ঘড়িতে নজর বুলিয়ে অরু বাইরে বেরিয়ে আসলো। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছে করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। পিট পিট নাক নিয়ে বাম পাশে তাকাতেই চমকে গেল। সামনেই কলি দাঁড়িয়ে, একদম তন্ময়ের রুম বরাবর। এই মেয়ে এখানে কেন? কলিও ঘাবড়ে গিয়েছে হঠাৎ অরুকে দেখে। সে মূলত তন্ময়ের অপেক্ষায়। যখন শুনেছে তন্ময় মাজারে যাবে না, সেও যায়নি, বাসায় থেকে গেছে। এত রাত হলো, তন্ময় এখনও ফিরছে না। কলির চিন্তা হচ্ছে। অরুকে দেখে এগিয়ে গেল, বিচলিত কণ্ঠে শুধালো, তন্ময় ভাই আসেনি? আসলে তো দেখতেই পেতে। ওনার নাম্বার আছে তোমার কাছে? অরুর মাথাটা ভনভন করছে। এই উনি শুনে সে ক্লান্ত। নাম্বার আছে শুনতে শুনতেও। স্কুল কলেজ সবখান থেকেই একবার অন্তত অরু শুনেছে তন্ময় ভাইয়ের নাম্বার আছে। ব্যাচমেটগুলো প্রায়শই তন্ময়ের ভাইয়ের নাম্বার ফেসবুক আইডি চেয়ে বসত। তখন চল শক্ত করে অরু পরিষ্কার বলে দিত নেই। আজও তাই বলল, নেই। তাহলে কি মুফতি চাচির কাছে আছে? তার কাছেও নেই। আমাকে সেই নাম্বার দিয়েছিল, আমি বাড়িতে রেখে এসেছি। ও, নাম্বার আদান প্রদান হয়েছে বুঝি? তবে অরুর বিষয়টি ঠিক হজম হচ্ছে না। নাম্বার দিবে তাও তন্ময়? হাদা ঢিলা মানুষ সে। নাম্বার দিবে তো দূরের বিষয়, কথাবার্তাটুকু বলে না। কলির কথা অরুর বিশ্বাস হবে করেও হলো না। সে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। পুনরায় বিছানায় শুয়ে পড়ল। নরম বালিশে মাথা গুজে অরুর মনে হচ্ছে মস্তিষ্কের একটি নিউরনের কাজ সর্বক্ষণ তন্ময়কে নিয়ে ভাবা। এই যে সে মনে প্রাণে লোকটাকে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনো মতেই পারছে না। ঘুম ভেঙেছে ধরে চোখের পাতায় তন্ময় ভাসছে, বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারপাশে। মদ খেয়েছে, খাক। অরুর কি? মদ খাক, গাঁজা খাক, সিগারেট খাক বা না খাক, তাতে অরুর কিছুই আসবে যাবে না। তাকে কলি খুঁজুক না হলে ঢলি খুঁজুক, ইট ডাজ নট ম্যাটার।
কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়লো। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রুমের বাতি জ্বালিয়ে জানলা খুলে দিল। হুড়মুড়িয়ে এক রাশ বাতাস ছুঁয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। আবেশে চোখ বুজে রইল। পূর্ণিমার চাঁদ আকাশে, আধার রাতে চারপাশ পরিষ্কার ঝকঝকে। সে সময় দরজায় কড়াঘাতের শব্দ। অন্যমনস্ক অরু শুনতে পেল না। দু একবার কড়াঘাত লাগাতার। আসতেই নড়ে চড়ে উঠল। চুলগুলো পেঁচিয়ে নিতে নিতে চেঁচা, চাচ্ছি তুমি এখনো জেগে? আমি বলছিলাম না খেয়ে নেব, একদম কথা শোনো না। কাঁটা দিয়ে চুল বাঁধতে গিয়ে কাঁটা ভেঙে গেল। বিরক্ত চোখ মুখে অরু দরজার দিকে অগ্রসর হলো। কোমর সমান চুলগুলো বাতাসে দুলছে। মুখশ্রীর সামনে ভিড় জমিয়েছে। বিরক্তির রেশ বেড়ে গেল যেন। কাঁটা ভাঙার সময় পায় না নাকি? আবারও দরজায় করাঘাত। উফ! অরু শব্দ করে দরজা সম্পূর্ণ খুলে দিল। সামনেই দাঁড়ানো ব্যক্তিকে দেখে হকচকিয়ে উঠল। বড় বড় চোখে তাকিয়ে রইল। বাকরুদ্ধ হয়ে গিয়েছে সে। তন্ময়ের গোলন্দাজ মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে, সাথে চোখ জোড়াও। চোখের কোণা লালচে দেখাচ্ছে সামান্য। হৃদয়ের মাঝখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঝুলে আছে। সাদা ইন করা শার্টে লক্ষ্যমাত্রায় ভাঁজ পড়েছে। জুতো জোড়াও খুলে আসেনি। কাদায় মাখামাখো হয়ে গিয়েছে যেখানে পা ফেলছে। অরুর মেজাজ তুঙ্গে উঠে গেল। মেঝে এবং দরজার এই সীমান্তটুকু সে নিজে মুছে কোমর বেঁকিয়ে এখানে এভাবে আসার মানে কি? তন্ময় শুধু সেখানে দাঁড়িয়ে থাকলো না, অরুকে টপকে ভেতরে ঢুকে শব্দ করে চেঁচালো অরু, এই এই আপনি করছেন কি? তন্ময় ঘরে ঢুকে সম্পূর্ণ কক্ষ জুড়ে বিচরণ চালালো কাদায় মাখো মাখো জুতো জোড়া পরে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হুট করে আবার দরজার কাছটায় চলে এলো। অরু দীর্ঘশ্বাস ফেলতে নিয়েছিল, ভেবে যে লোকটা চলে যাবে। তাকে অবাক করে দিয়ে তন্ময় দরজার ছিটকানি লাগিয়ে দিল। বুকের ভেতর ধুক করে উঠল অরুর। রক্ত চলাচলের গতি বেড়ে গেল। নিজের অজান্তেই পেছনে চলে এলো কয়েক পা। মাথা তুলে তাকাতেই তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মিলল। শিহরণ বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। শীতল সেই দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারল না। মাথা নত করে ফেলল। কণ্ঠনালী কাঁপছে। কথা বললে কি গলার স্বর কেঁপে উঠবে? অরু গলার স্বর সরু করে রাখার চেষ্টা করে বলল, কি সমস্যা আপনার? এ কথায় যেন তন্ময়ের মস্তিষ্ক জ্বলে উঠল। চুপচাপ দাঁড়িয়ে থাকা সে মুহূর্তেই অপ্রস্তুত অরুর সামনে চলে এলো। অরুর পেছনে হাঁটার সময়টুকু পেল না। শটাং করে ডান গালে চর খেয়ে বসলো। আচমকাই লাঞ্চ থাপ্পড়টা খেয়ে ভরকে গেল। কেঁপে উঠল দৃশ্যমান তন্ময় রূপে। গালে হাত চেপে থমকে তাকালো তন্ময়ের দিকে। পরপর বাম গালে আরেকটা থাপ্পড় পড়ল। আশ্চর্য! দুটো থাপ্পড় খাওয়া অরুর চোখে তন্ময় নিজের শীতল দৃষ্টি মিলিয়ে বলল, প্রথম থাপ্পড়টা তুই সেদিন ছাদে প্রাপ্য ছিলে। একটি বিদঘুটে গন্ধ অরুর মুখে থুবড়ে পড়ল। গন্ধে পেট গুলিয়ে উঠল। সঙ্গে অনুভব করল তন্ময়ের কণ্ঠের স্বর মৃদু কাঁপছে, যেমন কথা মনের গহীন হতে খুঁজে খুঁজে বলছে। তন্ময় মাথাটা দুলিয়ে আরেকটু ঝুঁকল। দ্বিতীয়টা আমাকে অ্যাভয়েড করার জন্য, আর তৃতীয়টা? ও, তৃতীয় থাপ্পড় তো বাকি। এটা কোথায় দিব? পিঠে? বলতো, তৃতীয় থাপ্পড়টি কেন প্রাপ্য? থাপ্পড়গুলো অতটা জোরে লাগেনি, ধীরে লেগেছে। তবুও অরুর ফর্সা গালে দুটো লাল হয়ে উঠেছে মুহূর্তেই। চোখের কোণে জল জমেছে, নাক ফুঁসছে, যেন কেঁদে উঠবে। এভাবে মারার মানে কি? অশ্রুসিক্ত নয়নে অরু মেঝেতে তাকিয়ে তন্ময় ধীর স্বরে ধমকে উঠল, বল, তৃতীয় থাপ্পড়টি কেন খাবি? আমি চাচুকে ডাকবো? পরে আমাদের কথাবার্তা শেষ হোক। অরু এই মাতালটার সঙ্গে একদম থাকবে না। মাতলামি করার জায়গা পায় না। ওসব খেয়ে সে এমন করছে, না হলে তাকে চর মারা তো দূরের বিষয়। এভাবে কথাবার্তা বলেছে কখনো? মুখের উপর কিছু ধমক মেরেছে, এই যা। অরু ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামানোর প্রচেষ্টায় তন্ময়কে ধাক্কা মেরে ছুটে গেল। দরজা খুলতে নিতেই হাতে টান অনুভব করল। তন্ময়ের গভীর স্বর শোনা গেল, আমার কথা শেষ হয়নি অরু, আজ আমাদের কথা হবে, তারপর তো ছুটি হবে। নে, এখানে দাঁড়া। অরুর দুরু দুরু বুক কাঁপছে। হাতের যেখানটায় স্পর্শ করেছে সেখানটায় শীতল অনুভব করছে। তন্ময়ের স্পর্শ শীতল, ঠান্ডা বরফের ন্যায় হয়ে আছে হাত দুটো। তন্ময় পুনরায় বলল,
উত্তর দে, আম ওয়েটিং। জানি না। তৃতীয় থাপ্পড় সেদিন আমাকে না বলে চলে আসার জন্য, সেলফোন অফ রাখার জন্য, আমার কল কাটার জন্য। তৃতীয় থাপ্পড় অরুর পিঠে পড়েছে। অরু ক্ষিপ্ত কণ্ঠে শুধালো, আপনার সমস্যা কি? সমস্যা আমার না তো, তোর। আর সেই সমস্যার কথাই জানতে চাই। তুই আমাকে বলবি। পরীক্ষা শেষ তো এখন, আরামসে বল। আমাদের হাতে সারা রাত পড়ে আছে। কথাগুলো বলে তন্ময় সোজা হলো। অরুর সমান ঝুঁকে কথা বলে সে হয়রান যেন। কোমর দুপাশে দুলিয়ে গলার টাই খুলে ফেলল। গলার কাছের কিছু বোতাম খুলে দিল। দু হাতার বোতাম খুলে কনুই পর্যন্ত উঠিয়েছে। প্রশস্ত পেশিবহুল হাত শার্টের উপর দিয়ে ফুলে। অরু আর চোখে সেখানে তাকিয়ে আবারও মাথা নত করল। তার আগের তন্ময় ভালো, এই মাতাল তন্ময় মারাত্মক ভয়ঙ্কর। এই তন্ময় অরু একদম চায় না। তন্ময় অরুর নরম বিছানায় বসলো, দুপাশে ছড়িয়ে নজরবন্দি করলো অরুর দিকে। অরুকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। এখনও অরুর নাক ফুঁসছে। কেঁদে দিবে ভাব, তবে কাঁদছে না। তন্ময় পায়ের সাহায্যে চেয়ার টেনে দিয়ে পায়ে ব্যথা হলে আসামির বসবার সুযোগও রয়েছে। অরু বসলো না। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। মুক্তি বেগমের কণ্ঠ। আরও ঘুমিয়ে আছিস এখনো? অরুর চোখ জোড়া রসগোল্লার ন্যায় হয়ে গেল। কঠোর হতে বেরিয়ে আসবে চোখ। তন্ময় স্বাভাবিক উঠে দাঁড়ালো, যেন দরজা খুলবে। অরু দৌড়ে দরজার সামনে দাঁড়ালো। মুফতি বেগম দেখলে কেমন দেখাবে ব্যাপারটা? কি বলবে সে? দরজা লাগিয়ে তারা কি করছিল? তন্ময় বাধা পেয়ে আবারও ভেতরে চলে গেল। বসলো না, বরং দাঁড়িয়ে রইল। মুফতি বেগম আরও 2-4 বার দরজায় করাঘাত করেছে। জবাব না পেয়ে চলে গেলেন। অরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর চোখে তন্ময়ের দিকে তাকালো। বুকটা ধুক করে উঠল। এভাবে তন্ময়কে অরু কখনোই দেখেনি। তাই হয়তো সে এতটা আকর্ষণ অনুভব করছে। না হলে সব কিছু ভুলে কিভাবে তার মন বারবার কাঁপছে। তন্ময়ের চাহনি পেতেই কেন দুরুদুরু করছে বুকের ভেতর। জানলা দিয়ে আসা দমকা হাওয়া উড়াতে লাগলো অরুর ঘন কালো চুল। তন্ময় 1 পা 2 পা ফেলে অরুর দিকে অগ্রসর হলো। কাছাকাছি এসে সকল চুলগুলো একত্রে নিজের বাঁ হাতে পেঁচিয়ে নিল। এই অভ্যেসটা তার আগেকার। প্রায় সময় সে অরুর চুল হাতে পেঁচিয়ে টেনে দিত। বড় হয়ে আর করা হয় না, ভালো দেখায় না ভেবে আর করে না। তবে আজ শুধু চুল নয়, তন্ময়ের ইচ্ছে করছে চুলে মুখ গুজতে। কেমন হবে অরুর চুলের ঘ্রাণ? সামনে সব কিছু ঘোলাটে এবং দুটো দেখা। তন্ময়ের মুখ অরুর ঘাড়ে চলে গেল। অরুর ঘোর মুহূর্তেই কেটে গেল। 2 হাত তন্ময়ের বুকে চেপে সরানোর চেষ্টা করলো, সফল হলো না। তন্ময়ের নাক তার ঘাড় ছুঁয়েছে। পরপর নরম কিছুর স্পর্শে অরু থরথর করে কেঁপে দেওয়ালের লেপটে গেল। অস্পষ্ট মৃদু স্বরে চিৎকার করলো, তন্ময় ভাইয়া, আপনি? অরুর ঘাড়ে অজস্র চুমু খেয়ে চলেছে তন্ময়। এক অদৃশ্য বাধা যেন উঠে গিয়েছে সামনে থেকে। ঘাড় থেকে মুখ অরুর কানের কাছে অগ্রসর হচ্ছে। কানের লতিতে ঠোঁট ছুঁয়েছে 2-1 বার। গভীর স্বরে বলল, কেন করছিস এমন? আমি জানতে চাই, কেন অ্যাভয়েড করছিস আমায়? কি হয়েছে? সব তো ঠিক ছিল, তাহলে? কেঁপে উঠল অরু। মুহূর্তেই মনে পড়ল কলির কথা, তাদের বিয়ের কথা। বন্ধ চোখজোড়া খুলল। তন্ময়কে ঠেলে সরাতে চাইল পুনরায়। তন্ময় সরল না, বরং আরও ঘনিষ্ঠ হলো। গভীরভাবে অরুকে নিজের মধ্যে আটকে রাখল। ভালো লাগা শেষ। তন্ময়ের এ প্রশ্নে গড় করে চোখ ঘেঁষে জল বেয়ে পড়েছে, নাক ফুঁসছে। ফুপিয়ে কেঁদে উঠল অরু। কান্নার তোড়ে শরীর কাঁপছে। তন্ময় অরুর মুখ বরাবর এলো। করুণভাবে কাঁদতে দেখে বিচলিত হলো। কেন কাঁদছিস? কাঁদছি কারণ আপনি বাজে খারাপ লোক। কোন দিকে? সব দিকে। সব দিক কীভাবে পরিবর্তন করব? তন্ময়কে চিন্তিত দেখালো। অরু ভ্রু দুটো কুচকে রেখেছে সামান্য। এমন হাবভাব করছে যেন সে নিজে অরুর জন্য সব করবে। অরু ভেঙিয়ে বলল, আপনার হবু বইয়ের কাছে যান। তন্ময়কে এবার আরও চিন্তিত দেখালো। ভ্রুজোড়ার মাঝখানে ভাঁজ পড়েছে মাত্রাতিরিক্ত। সে অরুকে ভালোভাবে দেখে বলল, তার কাছেই তো আছে। অরুর মুখ দিয়ে ফসকে বেরোলো, তন্ময় ভাইয়া। যেন তন্ময়কে হুঁশে আনতে চাইছে। রীতিমতো ভয়ে সর্বশক্তি দিয়ে চোখজোড়া বন্ধ করে নিল। তোলপাড় শুরু হয়ে গেছে ভেতরে। অনুভূতির সাগরে ভেসে সে মরে যাবে, না হলে জ্ঞান হারাবে। তন্ময় কি মদ খেয়ে ভুলভাল বকছে, নাকি তন্ময় একই অনুভব করে তার মতো?
অরুর হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। এই যে তন্ময় শীতল দৃষ্টিতে তাকিয়ে ওর সেই দৃষ্টিতে দৃষ্টি মেলাতে ব্যর্থ হচ্ছে। এতটা লজ্জা সে তার সারা জীবনে অনুভব করেনি। এভাবে সর্বঙ্গ জুড়ে কম্পন সৃষ্টি হয়নি। হুট করে তন্ময়ের মুখ তার মুখ বরাবর চলে এলো। তখন তাকিয়ে থেকে কানের কাছে মুখ নিল, নিঃশ্বাস ছেড়ে গভীর স্বরে আবদার করল, শুধু তন্ময় ডাক। কথাটা বলে তন্ময় আশা হতো চোখে অরুর দিকে তাকিয়ে। লজ্জায় অরু ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, চোখ পিটপিট করছে। মুখের উপর নাম ডাকতে হবে তার, গলায় বিঁধছে। উচ্চারণ করবার চেষ্টা করলো কয়েকবার, হচ্ছে না। হুট করে তন্ময়ের চোখে চোখ পড়ল, ঘোর লেগে গেল অরুর। হেপনোটাইটিসের মতো তাকিয়ে রইল, অস্পষ্ট স্বরে ডাকলো, তন্ময়। মুহূর্তেই তন্ময়ের সরু পাতলা ঠোঁট জোড়া তার ঠোঁট ছুঁয়ে দেয়। শুধু ছোঁয়াতে থেমে থাকে না, নিজের পেশিবহুল হাতের সাহায্যে আঁকড়ে ধরে অরুর কোমর। নিজের সঙ্গে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চলেছে। শ্বাস প্রশ্বাস এক হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে স্পর্শ। কাঁপতে থাকা অরুর কপাল কুঁচকে আছে। অদ্ভুত টেস্ট, সিগারেট, মদ সব তার মুখে, নাক কুঁচকে আসছে। হঠাৎ সেভাবেই তন্ময় ঢুলে পড়ল তার শরীরের উপর, মাথা তার কাঁধে গিয়ে পড়েছে। বিড়বিড় করে কিছু কথা বলল তন্ময়। অরু কান খাড়া করে যতটুকু শুনতে পেরেছে শুনেছে, এবং তাতেই বুকের ওঠানামা বেড়ে গেল, শক্ত হয়ে গেল শরীর। কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে বারংবার, কানের কাছে বেজে চলেছে। অরুর পাজোড়া দুর্বল হয়ে গেল। সে পড়ে যেতে নিয়ে দেওয়াল ধরে নিজেকে সামলালো। কয়েকটি নিঃশ্বাস ফেলে তন্ময়ের দিকে তাকানোর চেষ্টা করলো। সে মনে করেছিল ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে রয়েছে তন্ময়, কিন্তু এখন কয়েকবার ডেকে সে বুঝতে পারল নেশায় সেন্সলেস হয়ে গিয়েছে। তন্ময়কে ধরে বিছানায় শুয়ে দিল, জুতো জোড়া খুলে দিল, মোজা খুলে জুতোয় ঢুকিয়ে সাইড করে রাখলো। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। অরুর পরনের ওড়না দিয়ে মুছিয়ে দিল কপালের ঘামটুকু। নিজ মনে মনে বলল, সত্যি কি তাই? মাজার থেকে সাবিয়া 2:45 ফিরেছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় চিৎপটাং হয়ে পড়ল। সেলফোন হাতে নিল। অয়নের অনেকগুলো কলে মেসেজেস, একটি ভিডিও কল এসেছে। অয়নের সাথে তার কখনো ভিডিও কল হয়নি। আসলে সে খুব লজ্জা পায় ভিডিও কলে কথা বলতে। সরাসরি নিজের মুখশ্রী দেখে কথা বলাটা লজ্জাজনক প্রায়, কিন্তু আজ সাভিয়ার অয়নকে এখনই দেখতে ইচ্ছে করছে। সাভিয়া ভিডিও কল ব্যাক করলো। কল রিসিভ হয়েছে। স্ক্রিনে অয়ন শুয়ে আছে সাদা বেডশিটে, ওপরের অংশ উলঙ্গ, চোখে রাজ্যের ঘুম, উস্কো খুস্কো অবস্থা। সাভিয়ার বুক কেঁপে উঠল। ইচ্ছে করছে আগ বাড়িয়ে চুলগুলো ছুঁয়ে দিতে, কপাল থেকে সরিয়ে গুছিয়ে দিতে। অয়ন ঘুমন্ত স্বরে বলল, কোথায় ছিলে? সাবিয়ার বুক আরেকবার ধুপ করে উঠল। সময় নিয়ে বলল, মাজারে। খেয়েছো? ঘুমাবে না? না। আমার ঘুম ধরছে। ঘুমাও। আমাকে দেখেন, আমি ঘুমাই। সাবিয়া অস্পষ্ট স্বরে হু বলল। অয়ন সত্যি সত্যি সেভাবে ঘুমিয়ে পড়েছে। সাবিয়া কল কাটল না। এক মনে দেখে গেল ঘুমন্ত অয়নকে, নিষ্পাপ পবিত্র দেখাচ্ছে। সাবিয়া নিজেও জড়সড় হয়ে বিছানায় শুয়ে পড়ল। স্ক্রিন চোখের সামনে রেখে অয়নকে দেখতে বসলো খুঁটিয়ে খুঁটিয়ে। মনের গহীন থেকে বিড়বিড় করে বলল, আমরা এক হব তো অয়ন?